This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছি আপনাদের সঙ্গে। সকাল থেকেই নজর রাখবো এই মুহূর্তের সমস্ত বড় খবরের দিকে। ভোটার তালিকা নির্ভুল রাখতে তৎপর কমিশন। আজই রাজ্যে আসছে কমিশন নিযুক্ত 5 পর্যবেক্ষক। আর আজই সিইও দফতরে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠক 5 পর্যবেক্ষকের। সুজয় পালের কাছ থেকে আরো তথ্য জানবো। সুজয়, এসআই প্রক্রিয়া প্রথম থেকেই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছে কমিশন। সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রথম খসড়া তালিকা প্রকাশের আগেই কমিশন নিযুক্ত 5 পর্যবেক্ষক আজকে রাজ্যে আসছে এবং দুপুর 1:30 নাগাদ সুব্রত গুপ্তর সঙ্গে তাদের বৈঠক রয়েছে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে। তার কারণ যেটা কমিশন সূত্রে মূলত জানা যাচ্ছে, খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে পরবর্তী পদক্ষেপ কি করা হবে এবং পরবর্তী পদক্ষেপ আরো কিভাবে নির্ভুল ও স্বচ্ছতা বজায় রেখে এই কাজটা সম্পন্ন করা যায়, যাতে কোনো রকম কোনো অভিযোগ না আসে এবং প্রত্যেক যোগ্য ভোটার যারা তাদের নাম যেন কোনোভাবে বাদ না যায়, প্রত্যেকের নাম থাকে। সেই কারণে কমিশনের তরফ থেকে আজকে এই বিশেষ বৈঠক এবং বিশেষ বৈঠক 1:30টায় শুরু হবে এবং দেখার বিশেষ বৈঠকের পরবর্তী পর্যায়ে কি নির্দেশ যে 5 পর্যবেক্ষক যে বিশেষ টিম আজকে আসছে কি নির্দেশ তারা দেন এবং কি আলোচনা হয় সেটাই এখন দেখার। ধন্যবাদ। কমিশনের বৈঠকে মৃতের তালিকা নিয়ে সতর্ক করলেন জ্ঞানেশ কুমার। আবার বুথ ভিত্তিক তালিকা পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সিইওদের জানালেন মুখ্য নির্বাচন কমিশনের প্রত্যেক বিএলওকে আবার মৃতদের নথি খতিয়ে দেখার নির্দেশ। কমিশনের বৈঠকে মৃতের তালিকা নিয়ে সতর্ক করলেন জ্ঞানেশ কুমার। আর কি বলেছেন তিনি জানবো আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো এই সংখ্যাটা লক্ষাধিক হতে পারে। ইউআইডিএ এবং আধার এই সমস্ত থেকে প্রাপ্ত যাবতীয় নথি, সেটা যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রথম আসে, সেখান থেকেই সেই সমস্ত নথি বাছাই করে পাঠানো হবে। সেই নথির সঙ্গে তালিকা মিলিয়ে দেখতে হবে বিএলওদের যে কেউ যাতে বাদ না পড়ে। একই সঙ্গে মৃতের যে সঠিক তথ্য সেটা সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটা দেখা হবে। একই সঙ্গে বুথ ভিত্তিক হওয়ায় যেহেতু কমিশনের বক্তব্য যেহেতু আধার যদি দেখা হয় তাহলে বুথ ভিত্তিক হওয়া এই তালিকা মেলানো খুব একটা অসম্ভব হবে না এবং মৃত যে তালিকা এই মুহূর্তে তৈরি রয়েছে তার সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের যে তালিকা সেটাই মেলাতে হবে। আজকে যে 5 জন আসছেন তাদের সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। অর্থাৎ এখনো পর্যন্ত এনুমারেশন ফর্ম 11 তারিখের পরে হিয়ারিং এর উপরে, খসড়া তালিকার পরে হিয়ারিংটা কিভাবে হবে সেই নিয়েই একটা প্রাথমিক বৈঠক করবে কমিশন। রাজ্যে অসংগ্রহিত এনুমারেশন ফর্মের সংখ্যা পেরোলো 57 লক্ষ, মৃতের সংখ্যা পেরোলো 24 লক্ষ। 11 লক্ষের বেশি মানুষের খোঁজ মেলেনি। প্রায় 20 লক্ষ ভোটার স্থানান্তরিত। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,34,232 জন। রাজ্যে অসংগ্রহিত এনুমারেশন ফর্মের সংখ্যা পেরোলো 57 লক্ষ, মৃতের সংখ্যা পেরোলো 24। 11 লক্ষের বেশি মানুষের খোঁজ এখনো পর্যন্ত মেলেনি। আর প্রায় 20 লক্ষ ভোটার স্থানান্তরিত হয়েছে। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,34,232 জন। বারুইপুর পূর্বের 94 নম্বর বুথের 2 বিএলও ইআরও কে শোকজ কমিশনের 48 ঘন্টার মধ্যে 4 জনের থেকে কমিশন জবাব চেয়েছে বলে খবর। আরও একবার আপনাদের এক্ষেত্রে জানিয়ে রাখবো যে খবর আসছে বারুইপুর পূর্বের 94 নম্বর বুথের 2 বিএলও ইআরও কে শোকজ করেছে নির্বাচন কমিশন। 48 ঘন্টার মধ্যে 4 জনের থেকে কমিশন জবাব চেয়েছে বলেই খবর। কমিশন সূত্রে জানা গিয়েছে ওই বুথের বিএলও হিসেবে যাকে প্রথমে নিযুক্ত করা হয়েছিল তিনি তৃণমূলের পদাধিকারী। ঠিক কি কারণে এদের শোকজ করা হচ্ছে এখন অবধি আমাদের রিপোর্টারের কাছ থেকে জানার চেষ্টা করি। অভিজ্ঞান রয়েছেন টেলিফোন লাইনে। অভিজ্ঞান, তোমাকে জানিয়ে রাখি যে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার হারদাহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে 94 নম্বর যে বুথ রয়েছে সেই বুথে প্রথমে যাকে ওখানকার বিএলও হিসেবে নিযুক্ত করা হয়েছিল তিনি সমাজসেবী, অর্থাৎ তিনি অঙ্গনওয়াড়ি কর্মী এবং তার রাজনৈতিক পরিচয় তিনি স্থানীয় ওখানকার একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দলের প্রতীকে তিনি নির্বাচিত সদস্য। যখন বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে তড়িঘড়ি ওই তার জায়গায়
দেবী হালদার নামে আরো একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে কিন্তু সেখানে বিএলও হিসেবে 94 নম্বর বুথে দায়িত্ব দেওয়া হয়। আর দেবী হালদার তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় এখনো পর্যন্ত এসআইআর এর কোনো কাজই করেননি। বকলমে যেটা অভিযোগ যে এই সোমা সেন তিনি কাজ করেছেন। এবং আরো একটি বিষয় এখানে উল্লেখ্য, সেটা হলো এই যে যখন দেবী হালদারকে দায়িত্ব দেওয়া হয় তড়িঘড়ি পঞ্চায়েতগতভাবে এবং বারুইপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আপাতত ধন্যবাদ। আর কত অধপতন দেখতে হবে তৃণমূলপন্থী বিএলও মঞ্চের। ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিএলওকে সঙ্গে নিয়ে বিক্ষোভ। এসএস ক্যাম্প থেকে পেশেন্টকে নিয়ে বাড়ি নয়, অ্যাম্বুলেন্স নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের বাইরে বিক্ষোভ দেখালো তৃণমূলপন্থী বিএলও মঞ্চ। অ্যাম্বুলেন্সের দরজা খুলে রেখেই চলল স্লোগান শাউটিং। কাদের চাপে হাসপাতাল থেকে কমিশনের অফিসে পরিবার। দেবাশিস দাস দক্ষিণ 24 পরগনার নামখানার বিএলও, কাজের মধ্যে অসুস্থ হয়ে পড়ায় 10 দিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই অসুস্থ বিএলওকে নিয়ে বিক্ষোভ কমিশন অফিসের বাইরে। মূল যে গেট রয়েছে সেই গেটের সামনে এভাবেই বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এই অবস্থান মঞ্চের যারা রয়েছেন। প্রাণবাজি কেন নিজেরাই দেখে নিন। 8-10 দিন ধরে টানা হসপিটালাইজ থেকেছেন, এখন যা অবস্থা রয়েছে প্রায় মোটামুটি শেষ, শুধু প্রাণটা বাকি রয়েছে। প্যারালাইসিস হয়ে গেছে, স্ট্রোক হয়েছে, সিরিয়াস কন্ডিশনে উনি রয়েছে। তো সেখান থেকে দেখতে গেলে ওনাকে ফিজিওথেরাপি করানো খুব জরুরি রয়েছে, তাই আমরা আর্জেন্ট বাড়ি নিয়ে যাচ্ছি। প্রথমজন তৃণমূলপন্থী বিএলও অধিকার মঞ্চের হত্যাকর্তা, নাম চন্দ্রশেখর সিং। প্রাইমারি স্কুলের টিচার, বিএলও নন, কিন্তু স্কুল ফেলে দিব্য বিক্ষোভ সামলাতে চলে এসেছেন। দ্বিতীয়জন অসুস্থ বিএলওর ছেলে সৌরভ দাস। গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে সোজা বাড়ি যাওয়ার কথা, কমিশনে চলে গেলেন কেন? চাপ ছিল কি? খুব কন্ডিশন খারাপ, প্লিজ। বিক্ষোভে কেন আনলেন? আপনি তো বাড়ি নিয়ে যেতে পারতেন। বিক্ষোভে কেন নিয়ে আসলেন? সুস্থ মানুষকে বিক্ষোভে নিয়ে এসে বাড়ি নিয়ে যেতে পারতেন। বাড়ি নিয়ে যাচ্ছি, সোজা বাড়ি নিয়ে যাচ্ছি। এই যে এতটা সময় এখানে নিয়ে আসছেন, কষ্ট পেলেন তো? হ্যাঁ, কষ্ট তো পাচ্ছেন, কষ্ট তো পাচ্ছেন। এখানে কি আসতে চাপ দিয়েছিল বা কেউ বলেছিল বিক্ষোভে আসতে? তৃণমূলপন্থী বিএলও মঞ্চের হত্যাকর্তা চন্দ্রশেখর সিং অবশ্য সবটা খোলসা করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগে কি অবস্থায় রয়েছেন আপনারা নিজের চোখে দেখুন, কি অবস্থায় রয়েছে। এ যেন লাইভ বর্ণনা। এভাবে একজন অসুস্থ মানুষকে ব্যবহার করা যায়? ইলেকশন কমিশন মিডিয়ার কাছে নিয়ে এসে দেখুন, অনেকজন বলছেন না ফেক বিএলও, কারোর কিছু অবস্থা খারাপ নেই, কোনো সমস্যা নেই, তাহলে এটা কি? সব শুনে হতবাক ডাক্তাররা। কয়েকদিন এসএসকেএম হাসপাতালে থেকে তাকে যখন ছুটি দেওয়া হয়েছে তখন তাকে বেড রেস্ট দেওয়া হয়েছে। বেড রেস্ট মানে কিন্তু বেড রেস্ট। তিনি ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি যাবেন এবং বিছানায় থাকবেন, হচ্ছে যে রেস্টে থাকবেন অন্তত 1 সপ্তাহ। কারণ এই 1 সপ্তাহ যদি তিনি আবার কোনো উত্তেজনামূলক কাজ করেন যাতে তার স্ট্রেস বাড়ে, তাতে কিন্তু আবার একটা এপিসোড রিপিট হতে পারে এবং যদি দ্বিতীয়বার ব্রেন স্ট্রোক হয় সেক্ষেত্রে সেটা প্রাণঘাতী হতে পারে। অ্যাম্বুলেন্স করে নিয়ে এসে একদম তাকে বিক্ষোভে ইসিআই এর মানে একদম অফিসে নিয়ে আসা একটা মানুষকে এবং সেখানে অ্যাম্বুলেন্সে সারাদিন রেখে দেওয়া, যে মানুষটার পরিচর্যার প্রয়োজন, এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। মঙ্গলবারই বাংলার বিএলওদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। একজন অসুস্থ বিএলও, তিনিও কি সুরক্ষিত? প্রশ্ন তুলে দিল বিক্ষোভ। শ্রাবন্তী সাহা ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।